কথায় আমার সময় কেমন ছিল শোনো বলি, আমার চোখে দেখবে ফিরে হারিয়ে যাওয়া স্মৃতির গলি। আমার সময়, আমার সময়, আমার সময়, আমার সময়। তোমাদের একটা গল্প, ভালো একটা গল্প বলছি, একটা মজার গল্প। মজার গল্প? কি মজার গল্প শুনবে? আচ্ছা, তা আমি তোমাদের একটা মজার গল্প তোমাদের বলছি। কি গল্প বলবে? এই গল্পটা হচ্ছে একটা ইঁদুর, একটা বেড়াল, একটা মশা, একটা মাছি আর একটা লোক। লোকটা কি? লোকটা একজন লোক, এক বৃদ্ধ লোক। আচ্ছা আচ্ছা, কি আছে বলো? সেই গল্পটা বলি, শোনো। এই মজার গল্প নিশ্চয়ই। এই সবাই শোনো শোনো। হ্যাঁ, সবাই শোনো। কলকাতা দূরদর্শনে অনুষ্ঠানের সৌজন্যে বাঙালির প্রায় ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন প্রবীর কুমার দাস এবং তার মাইকেল। আচ্ছা, কোথায় কাকি রাখছে? পাখি, ওই তো দেখো না কত পাখি। ও তাই তো। তোমাদের এখানে কাকি আছে? হ্যাঁ, অনেক পাখি আছে। ওটা কি কাকি? ওটা হচ্ছে ময়না। ও গয়না, সে তো কথা কয় না। তুমি এত কথা জানো? হ্যাঁ, জানি তো। মুগ্ধ ভক্তের তালিকায় ছিলেন স্বয়ং সত্যজিৎ রায়ও। স্টুডিওতে একদিন মেকআপ রুমেতে মেকআপ করছি, অনন্ত দাস উনি আমার মেকআপ করছেন। তো উনি আমাকে হঠাৎ বললেন যে, দেখো প্রবীর, তোমাকে না মানিকটা ডেকেছে। মানে কেন? বললেন যে, তা তো জানি না, মাইকেলকে নিয়ে তোমাকে যেতে হবে। আরে ঠিক আছে, যাবো। তাও আমাকে পরের দিন উনি মানিকদার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে দরজা কলিং বেল বাজাতেই উনি দরজা খুললেন। খুলে বললেন, বা তোমরা এসেছো, এসো বলে এবং আমাদের ঘরের ভেতরে নিয়ে গেলেন। ওনার সেই বিশ্ববিখ্যাত ঘর, ওনার সেই চেয়ার, ওনার বইপত্র, ওই ঘরটা একটা দারুণ ব্যাপার। তা আমাকে বললো যে, মাইকেল কিনেছো? হ্যাঁ, মাইকেল কিনেছি। তা মাইকেলকে তখন আমি বার করেছি, করে ওনাকে, ওনার সাথে কথাবার্তা বলছি। তো উনি হাসছেন, মাইকেলের কথা শুনে খুব হাসছেন। তারপরে বুঝলাম যে উনি প্রচন্ড মাইকেল ভক্ত। অর্থাৎ উনি আমার বললেন যে, আমি কিন্তু তোমাদের মাইকেলে আসো, আমি মিস করি না, আমি সবসময় দেখি, আমার কাজ না থাকলেও আমি পুরো অনুষ্ঠানটা দেখি, আমার ভীষণ ভালো লাগে। তুমি আমাকে বললেন যে, তুমি এই যে মাইকেলের প্রোগ্রাম করো, কি করে শিখলে, কোথার থেকে? আমার কোনো গুরু ফুরু নেই, কিন্তু আমি এক জায়গায় দেখেছিলাম এবং তার এই হেল্পেতেই আমি এটাকে শিখেছি। তাহলে উনি আমাকে অনেক গল্প বললেন একটা, যে জানো তো এই গল্পটা হচ্ছে একজন ভেন্ট্রিলোকুইস্টের। মানে কি, ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরা থাকেন, পালকি করে ঘোরাফেরা করেন, কিন্তু উনি নানা জমিদারের বাড়িতে, রাজার বাড়িতে গিয়ে অনুষ্ঠান করেন। মানে কি অনুষ্ঠান করেন? বলছেন ভূতের ম্যাজিক, ভূতের খেলা দেখান। মানে ভূতের খেলা। তখন যেহেতু আমি ম্যাজিক করি, আমাকে উনি বললেন যে, ব্ল্যাক আর্ট না, কিন্তু ভূতের খেলা। আমি বললাম, ভূতের খেলা? আচ্ছা, কিরকম? বলছে, ওনার যে পালকি 4টে লোক বয়ে নিয়ে যেত, সবাই জানে ওগুলো ভূত, আর ওগুলো ওই বেয়ারাগুলো হচ্ছে ভূত, আর আরো কতগুলো ভূত, ওই 4টে ভূতকে সবাই দেখতে পেত, আর বাকি ভূতগুলোকে কেউ দেখতো না। কিন্তু ওনার সাথে একটা দল যেত ওই ভূত, এবং ওই মঞ্চেতে সন্ধ্যের সময়, তখন ওই পেট্রোম্যাক্সের সময়, তখন ইলেকট্রিক নেই সব গ্রামে গঞ্জে, ওই পেট্রোম্যাক্স জ্বালিয়ে দিত, আর সেইখানে উনি চেয়ারে বসে উনি এই নানা রকম গল্প বলতেন। গল্পের তার সাথে সাথে ভূত আসতো, কিন্তু কেউ দেখতে পেত না, কিন্তু উনি দেখতে পেতেন। এবং ভূতগুলোকে যা বলতো, ভূতগুলো যে কথা বলতো, সেগুলো সবাই শুনতে পেত, এবং নানা রকম ক্রিয়াকলাপ দেখাতেন। কোনো সময় বলতেন যে, খাবার খাবো, খাবার এনে দাও, ভূত খাবার এনে দিত। জল নেই, জল এনে দাও, জল এনে দিত। এরকম সব করতেন। এই ভূতের ওনাকে দেখার জন্য গ্রামগঞ্জে যখন যেখানেই হতো, লোক ভেঙে পড়তো, কিন্তু সবাই ওই ভদ্রলোককে একটু সমঝে চলতো। তো হঠাৎ একদিন সেই ভদ্রলোক মারা গেলেন। কিরকম না, মাঠের মধ্যে ওই তার পালকিটা পড়ে আছে, গরমকাল, গ্রীষ্মকাল, পড়ে আছে, কিন্তু ওই বেয়ারারা কেউ নেই। সব লোকরা এসে দেখলো, জানে যে এইটা হচ্ছে ওই ভদ্রলোকের ভূত বিশারদ ওনার এটা পালকি, কিন্তু ভেতরে ওই ভদ্রলোক মরে পড়ে আছে। তখন উঠে গেল ওই যে 4টে ভূত ছিল, ওরা ওর ঘাড়ে মোটকে দিয়ে চলে গেছে।
আসলে ব্যাপারটা তা নয়, উনি বললেন যে আসলে ব্যাপারটা তা নয়, উনি হচ্ছেন একজন ভেন্ট্রিলোকুইস্ট ছিলেন। ভেন্ট্রিলোকুইজমের মাধ্যমে উনি মানুষকে এইভাবে মানুষকে মানে বোঝাতেন যে ওনার কাছে ভূত আছে। আর লোকেও তাই বলে, তুমি তো ম্যাজিক করো। আমি বলি, হ্যাঁ। তো ওই ম্যাজিকের মতন ব্যাপার, সব ম্যাজিক ট্যাজিক দেখাতেন, কিন্তু অ্যাটমসফিয়ারটা ভূতের মতন করতেন। তখন আমাকে বললে, তুমি তবে তোমার এই পুতুলটা করতো সেইভাবে করতে পারো। না, আমার পুতুল তো সেরকম না, ভূত ভূত না, আমার পুতুল মানুষের মতন। তা আমার পুতুলকে নিয়ে আমি যখন কথা বলি, বাচ্চাদের ভালো লাগে, বাচ্চাদের সাথে বলে, হ্যাঁ আমারও খুব ভালো লাগে, খুব মজার ব্যাপার। আচ্ছা, তুমি যে পুতুলকে নিয়ে কথাবার্তা বলাও, তো কথাগুলো কি হয় বলো? স্ক্রিপ্ট করো? স্ক্রিপ্ট করে কথা বলতে হবে না। আমি তো একটা মোটামুটি একটা স্ক্রিপ্ট করা হয় যে কি অনুষ্ঠানটা করব, তারপরে যা বলি সবই আপনা আপনি বেরিয়ে আসে। বলে তাই? জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার রিয়াকশন কি হয় পুতুলকে নিয়ে যে কথা বলো, তোমার রিয়াকশন কি হয়? হ্যাঁ, আমি না কথা বলতে বলতে অনেক সময় নিজেই ভুলে যাই যে পুতুলটা কথাগুলো আমার, যে এমন কথা অত বেরিয়ে আসে যেটা আমার বলার নয়, এটা বেরিয়ে আসে, মজা করে, লোকে হাসে। কিন্তু আমি মাঝে মাঝে না একটা স্বপ্ন দেখি। বলে, কি স্বপ্ন দেখো? সত্যি সত্যি আমি স্বপ্নটা দেখতাম হচ্ছে, আমি এরকম স্টেজে শো করছি, মাইকেল আমার কোলে বসে আছে। তো মাইকেল হঠাৎ ঘুরে আমায় বলছে যে, দেখো আমি অনেক কথা তুমি আমাকে নিয়ে বলেছো, আর এখন আর কথা বলা চলবে না, তুমি আমাকে কোল থেকে নামাও, আমি চেয়ারে বসবো। আমি তারপর বলতো যে, আমার কোলে তুমি বসো, আমি তোমাকে কথা বলাবো। আরে আমার ঘুমটা ভেঙে যেত, ভয় পেতাম। তো এই জিনিসটা আমি দেখতাম। বলে, তাই? বলে, তখন উনি বলছেন, হ্যাঁ এইগুলো হয়। তো যাই হোক, তো এইভাবে তো কথাগুলো উনি নোট করলেন। তারপরে তো অনেকদিন পর তারপরে অনন্তদাই আমাকে একটা বই, একটা ছোট একটা বই এনে আমায় দিলেন। বলে, এটা মানিকদা দিয়েছে, পড়ো, সন্দেশে উনি একটা গল্প লিখেছেন ভূত বলে। সেই গল্পটা এই আমাকে নিয়ে, যে আমার চরিত্রটা করেছে নবীন বলে একটা ছেলে, সেই রকম ম্যাজিক দেখায়, সেই রকম টকিং ডল শেখার জন্য একজনের কাছে গেছে। সে ভদ্রলোক শেখাবে না বলেছে, কিন্তু সে জোরজবস্তি শিখতে চাই। তা যাই হোক, সে নিজের চেষ্টা সে শিখেছে, শিখে এবারে সে পুতুলটা বানিয়েছে সেই ভদ্রলোকের মতো দেখতে। সে ভদ্রলোক হচ্ছে একজন ভেন্ট্রিলোকুইস্ট। তো ভদ্রলোকের মতো করে এবারে সে নিজে শো করতে শুরু করেছে। তো করতে করতে তার খুব পপুলারিটি বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর তারপরে পুতুলটার নাম হচ্ছে ভূত দিয়েছিল। এবার ভূতের সাথে কথা বলে, ভূতকে হঠাৎ দেখলো যে ভূতের ভেতর প্রাণ এসে গেছে, তার ভূত নষ্ট হয়ে যায়। যখন নষ্ট হয়ে যায়, দেখা গেলো যে সেই ভেন্ট্রিলোকুইস্ট সেও মারা যায়। এই হচ্ছে গল্পের আসল গল্পটা। তা আমি গল্পটা পড়ে দেখলাম কি অদ্ভুত একটা ফিলিংস হলো আমার। তাই আমি বললাম, বাবা এরকম তো অদ্ভুত লিখেছেন। তো তার কিছুদিন পর উনি আমাকে খবর পাঠালেন যে ভূতটা মানে আমাদের দূরদর্শনের, দিল্লির দূরদর্শন থেকে হিন্দিতে হচ্ছে সত্যজিৎ প্রেজেন্ট, তাতে ভূত গল্পটা উনি শুট করছেন। তা আমাকে বললো যে এটা পঙ্কজ কাপুর ওই নবীনের চরিত্র করবে, আর উৎপল দত্ত হচ্ছে অক্রুর চৌধুরী ওনার করবে। তা আমাকে বললো যে ওই ওকে শেখাতে হবে। না ঠিক আছে, শেখাবো। তো বললো যে তারপর ওকে শেখাবার যে প্রক্রিয়া কি করে হবে। আমরা দেখুন, এটা তো লং টার্ম প্র্যাকটিস, উনি তো জাস্ট অ্যাক্টিং করবেন। বলে, হ্যাঁ। বলে, তার জন্য তুমি একটা পুতুল তৈরি করে দাও, সেটা আমি বম্বে পাঠিয়ে দেবো, ওটা ধরে প্র্যাকটিস করবে আর ভিডিও করে পাঠিয়ে দেবো। আর তারপরে যখন এখানে আসবে, তোমার কাছে পাঠানো হবে 1 সপ্তাহ কি 10 দিন, ওকে তুমি হাতে ধরে ওকে আবার দেখিয়ে দেবে। ঠিক আছে। যথাসময়ে সবকিছু হলো। তারপরে অক্রুর চৌধুরীর মতন একটা পুতুল বানাতে হবে, অর্থাৎ উৎপল দত্তের মতন। উৎপল দত্তের মতন ওই রকম ফেস করে, ওই রকম যেরকম বলেছেন সেইভাবে তৈরি করা হয়েছে। এবং তার চুল, তার গোফ, উৎপল দত্ত যেরকম স্টাইল গুলো হবে সেগুলো আবার অনন্তদা করে দিয়েছে, করে পুতুলটা তৈরি হয়েছে। পঙ্কজ কাপুর কলকাতা এসছে, সে আমার বাড়িতে এসছে, এসে তাকে সেভাবে প্র্যাকটিস করানো হয়েছে। এবার সে তখন সুপারস্টার টেলিভিশনে করমচাঁদ, তাকে দেখার জন্য আমার বাড়ির সামনে সব ভিড় হয়ে থাকতো। সেই যখন যেতে হতো একদম ভিড় হয়ে যেত। তো যাই হোক, এইভাবে তো ওনাকে প্র্যাকটিস করার পরে তারপরে ভূত শুটিং হলো। শুটিং হওয়ার পর ছবিটা দেখলাম আমি, অদ্ভুত
মানে অকল্পনীয়, না দেখলে বোঝা যাবে না। এখন কি কন্ডারিয়া গাছটা আসছে নাকি? কেন? ওই যে স্বাধীনতা দিবস, কেন সে কি করে বুঝলে? এই যে চারদিকে স্বাধীনতা দিবসের পতাকা, এই স্বাধীনতা দিবসের পতাকা না, আমাদের জাতীয় পতাকা বলো। ও আচ্ছা আচ্ছা, জাতীয় পতাকা, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আমাদের জাতীয় পতাকা যদি সারা জায়গায় লাগানো থাকে খুব ভালো লাগে দেখতে, তাই না? দেখতে তো ভালো লাগে। ভেন্ট্রিলোকুইজম অনুশীলনের পাশাপাশি ভারতে ভেন্ট্রিলোকুইজমের ইতিহাস নিয়েও চর্চা করেছেন তিনি, পেয়েছেন অজানা তথ্যের খোঁজ। সবাই আমাকে বলতো দিস ইজ এ ডাইং আর্ট, কিন্তু পাপেট্রি মধ্যে এটা পড়ে না। তা আমি বলতাম যে না, এটা পাপেট্রির মধ্যেই পড়ে, কারণ এর শুরুয়াত আজকে না, বুদ্ধের আমলে এটা শুরু হয়েছিল। এবং ম্যারিনেট যে ড্রামা, নাটক, সেই নাটকেতে বুদ্ধিস্ট যারা আর কি সাধু, তারা ওই ম্যারিনেট নাটকের মাধ্যমে তারা দেখাতো ওদের ওই জাতক কাহিনী, এগুলো নাটক করে দেখাতো। তখনকার দিনে রাজারা যেহেতু বুদ্ধের ওই ব্যাপারটা মানতো না বলে তাদের খুন করতো, তখন এরা দমেনি, এরা তখন আস্তে আস্তে ওটা মাপেট শুরু করলো। মাপেট মানে পুতুলের মতন সেজে তারা অভিনয় করতো, তাতেও তারা খুন হয়ে যেত। তারপরে তারা ধীরে ধীরে বললো না ঠিক আছে, এটা করবো না, আমরা শ্যাডো ড্রামার মতন করবো। সেটা পুতুলের মতো বার করে শ্যাডো দিয়ে করতো, তাতেও অনেক ঝামেলা হতো। এরপরে ওরা এই এক সময় ভেন্ট্রিলোকুইজমের মতন দিয়ে ওরা পুতুল দিয়ে ড্রামা করাতো। কিন্তু আমি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে আসলে সত্যি সত্যি এই বিদ্যাটা অর্থাৎ ভেন্ট্রিলোকুইজম, এটা হচ্ছে আমাদের ভারতীয় শিল্প। এই যে শুনছি যে ভোট আসছে, যে ও ভোট আসছে, হ্যাঁ ভোট তো আসছে, ভোট তো দিতেই হবে। তুমি দেখে আমি, হ্যাঁ কি দেখে এ ভোটে ওই টিপছাপ দেবো। কেন দীক্ষা দিতে তো আঙুলে ছাক দেখে, তবে কিসে দেবো? ওই মেশিনে। ও মেশিনে, আচ্ছা আচ্ছা, মেশিনে টিপে দেবো। হ্যাঁ, তা টিপছাপ এখন হয় না? না আচ্ছা আচ্ছা, তা ভালো কথা, তা তোমার কথা শিখে নিলাম। তার মানে মেশিনে ছাপ দেবো। হ্যাঁ, তা কিভাবে ছাপ দেবো? যাকে তোমার পছন্দ হবে তাকেই ছাক দেখে তাকেই ছাপ দেবো। তা সে কি হবে? সেই মুখ্যমন্ত্রী হবে। আর কোনো হবে না? আর কি হবে জানি না, আর কিছু হয় না? কিন্তু ঝাঁকটা কিন্তু কাকে দেবো? আমাকে দেখে। ও তোমাকে দেবো, তুমি মুখ্যমন্ত্রী হবে? হ্যাঁ, আমি তো ভবিষ্যতের মুখ্যমন্ত্রী। ও আচ্ছা আচ্ছা, আপনারা শুনলেন, মাইকেল হচ্ছে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী। তা আপনারা কিন্তু ভুল করবেন না, ছাপটা ওকেই দেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। আসলে এই যে ভেন্ট্রিলোকুইজম কথাটা বলি, এটা বাংলা অর্থ হচ্ছে স্বরক্ষেপণ বিদ্যা। কিন্তু আমি এটাকে যখন রিসার্চ করে দেখেছি যে না, এটা হচ্ছে শব্দ মানে অন্তর্বচন, শব্দক্ষেপণ এবং শব্দন করা। অর্থাৎ শব্দ কেন বলছি, এটা ভেন্ট্রিলোকুইজম মানে হচ্ছে মুখ না নাড়িয়ে কথা বলা, তার জন্য এটা হচ্ছে শব্দ অন্তর্বচন, অন্তর থেকে কথা বলা হয়। আর শব্দক্ষেপণ অর্থাৎ শব্দটাকে ছুড়ে দেওয়া হয়, ছুড়ে দিয়ে আরেকটা জায়গার থেকে সেটাকে শোনানো হয়, তাই হলো শব্দক্ষেপণ। আর শব্দ অনুকরণ হচ্ছে আমার সাথে যে ডামিটা আমি ব্যবহার করি তার সাউন্ড আমার সাউন্ডের সাথে মেলে না, অর্থাৎ আলাদা একটা সাউন্ড, অন্য একটা সাউন্ডে আমি কথা বলি। আরে ভাই, আপনি কে? হ্যাঁ, না আপনি কে? আমার নাম খগেন চৌধুরী। খগেন চৌধুরী, আচ্ছা আচ্ছা, নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে। তা আপনি এলেন কোথার থেকে? আমি এলাম গোড়ালির গ্রাম থেকে। বুড়ালের গ্রাম, আচ্ছা আপনি ও বুড়াল গ্রামে থাকেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা আপনার পরিচয়টা একটু আমায় দিন, শুধু নাম বললে তো হবে না। আমি হলাম তোমাদের মাইকেল, তার দাদু। ও তার দাদু, হ্যাঁ। আচ্ছা। তা খগেন বাবু, আজকে এখানে কেন এসেছেন জানেন? কেন এসছি? না কেন এসছেন? এই তোমাদের দেখতে। ও আমাদের দেখতে, আচ্ছা আচ্ছা। তা তিনটে জিনিসকে আমাকে শিখতে হয়, তবে আমি ভেন্ট্রিলোকুইজম করতে পারি, এই হলো ব্যাপার। তা সেইটা করার পরেই, যার জন্য আমি একটা বই লিখি বাংলায়, অর্থাৎ আমার রিসার্চ পেপারের উপরেই এই বইটা করা। তার নাম দিয়েছি সুর স্বর ক্ষেপণ জাদু, স্বরক্ষেপণ বিদ্যা, ভেন্ট্রিলোকুইজম। আসলে ভেন্টো মানে হচ্ছে পেট, আর কুইলিজম মানে হচ্ছে কথা, তাই নিয়ে ওরা বললো ভেন্ট্রিলোকুইজম। আসলে কথাটা
খানিকটা সত্যি পেট থেকে আসে। আসলে কথা উৎপত্তি হচ্ছে আমাদের নাভির থেকে। বিনোদন মাধ্যম হিসেবে আধুনিক ভেন্ট্রিলোকুইজমের শুরু অবশ্য পাশ্চাত্য দেশে অষ্টাদশ শতকের মাঝামাঝি। থ্যাংক ইউ। আয়ারল্যান্ডের স্যার জন পার্নেল, অস্ট্রিয়ার ব্যারন দ্য মেনগেন, ইংল্যান্ডের জোসেফ অ্যাস্কিন্সদের হাত ধরে অষ্টাদশ শতাব্দীতে জনপ্রিয় হয় এই শিল্প। পরবর্তী সময়ে এই শিল্পে পেশাদারিত্ব আসে ইংল্যান্ডের ফ্রেড রাসেল, আর্থার প্রিন্সের সৌজন্যে। তাঁদেরই দেখানো পথে বিংশ শতাব্দীতে জনপ্রিয় হন আমেরিকার দ্য গ্রেট লেস্টার, এডগার বার্জেনরা। ভারতেও বিনোদন মাধ্যম হিসেবে ভেন্ট্রিলোকুইজম নিয়ে কাজ শুরু হয় বিংশ শতাব্দীতেই। একজন হচ্ছেন নাম হচ্ছে ওয়াইকে পাধ্যায়। তিনি ইংল্যান্ড যান এবং ওখানে গিয়ে ভেন্ট্রিলোকুইজম দেখেন, দেখে উনি এটা নিয়ে চর্চা শুরু করেন। আর আরেকজন হচ্ছে সাউথ ইন্ডিয়ান এম রয়, ইনি সাউথ ইন্ডিয়ান। তার মানে নর্থ অ্যান্ড সাউথ এই দুটো জায়গাতে প্রথম শুরু হয়েছিল আমাদের ভারতবর্ষে। মানে কিন্তু তারা কেউ পপুলারিটি পায়নি বা সেরকম ভাবে লোকে তাদের চেনেনি, কারণ দুজনেই হারিয়ে গেছে। কাশছো কেন? গাড়িতে এসি না, ঠান্ডা লেগে যাচ্ছে তাই কাশি হচ্ছে। এসিটা কি বন্ধ করে থাকে? না, বন্ধ করতে হবে না, এমনি ঠিক আছে। না, কি সুন্দর গো, কি সুন্দর হাফ। হ্যাঁ, আগে সাগে দিকে গেলে কেন? কেউ দিকে ফেলবে না, এখন লোক নেই, চলো। কিন্তু 1975 সালে যখন দূরদর্শনে, কলকাতা দূরদর্শনে যখন আমি মাইকেলকে নিয়ে শুরু করলাম, তখন কিন্তু আস্তে আস্তে এর পরিচিতি বাড়তে শুরু করে এবং তারপরে তো সারা দুনিয়া জেনেছে। 1975 সাল থেকে 1995 সাল পর্যন্ত এই মাইকেলের আসর চলেছে দূরদর্শনে। তাতে এর হিউজ পাবলিসিটি হয়েছে। তাতে ভেন্ট্রিলোকুইজমের এই লোকে এখন জেনে গেছে, এখন জানে লোকে যে ভেন্ট্রিলোকুইজম কি, ভেন্ট্রিলোকুইজমটা কিভাবে হয় সেটা জানে। একসময়ে বিনোদনের উৎস হিসেবে প্রবল জনপ্রিয়তা ছিল মেলা, সার্কাস বা ম্যাজিক শোর। পেশাদার জাদুকর হিসেবে বাংলার নানা প্রান্তে নানা শোতে অংশগ্রহণ করেছেন তিনি। সেখানে অভিজ্ঞতাও হয়েছে বিচিত্র। আসলে কলকাতা দূরদর্শনে 75 সালের পর থেকে আমার পপুলারিটি বাড়তে শুরু করে এবং আমি ছুটিয়ে শো করেছি। তখন আমাকে দেখার জন্য লোকে টিকিট কাটতো। অনুষ্ঠান হয়েছে মাইকেলকে দেখার জন্য, আমাকে না, মাইকেলকে দেখার জন্য। হঠাৎ দেখলাম 86 এর পর হঠাৎ দেখলাম যে ডাক আর আসছে না। কেননা আমাদের তো শো কলশোর উপরে নির্ভর করতো, কলশো না হলে কি করে হবে। আমি তখন প্রায় 40 জন লোক নিয়ে আমি কাজ করতাম, আমার সাথে অ্যাসিস্ট করতো তারা। তখন আমি দেখলাম যে না, আমি আর এত বড় শো করব না, ছোট করে করব। একটা বিশাল বড় একটা কাট আউট করেছি মাইকেল আর আমার ছবি দিয়ে, গিয়ে পোস্টার ব্যানার ফ্যানার লাগিয়ে ওখানে অর্গানাইজ করেছি। টিকিট হচ্ছে 1 টাকা করে। আর আমাদের ওই টেন্টের পাশেই হচ্ছে সার্কাসের তাঁবু। তো মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে, আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আমি আমার অ্যাসিস্ট্যান্ট কথা বলছি। তা আমরা দেখছি যে টিকিট বিক্রি হচ্ছে, ওপেন হয়েছে টিকিট। আগে যেমন টিকিট ওপেন হলে টিকিটের জন্য লোকের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, কোনো লোক লাইনে দাঁড়িয়ে নেই। কিন্তু লোক লাইনে দাঁড়িয়ে নেই, একজন এসছে টিকিট কেটে সে বসে আছে, আর সে খালি বলছে দাদা কখন হবে করছে। আমরা এই তো হবে। তা অ্যানাউন্সমেন্ট কিন্তু চলছে। তা আমি দেখছি সামনে ওই সার্কাস ব্যান্ডেলেতে এক ভদ্রমহিলা তার বাচ্চা নিয়ে ওখানে ওই ফেন্সিং এর সামনে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা জানোয়ার টানোয়ার দেখছে। তোর মা কাউকে টানছে, বলে চল বাড়ি চল। তা বাচ্চাটা তখন অনেকক্ষণ ধরে ওইসব ঘোড়া হাতি সব দেখছিল, দেখে জাস্ট টান নিয়েছে, নিয়ে দেখছে আমাদের কাট আউটটা দেখেছে, মাইকেল আর আমার ছবিটা দেখেছে। দেখুন মাকে বলছে, মা ওই দেখো মাইকেল, চলো মাইকেলকে দেখবো। তোর মা কি বললো জানেন? বললো মাইকেলকে তো রোজই দেখো টিভিতে, আর দেখতাম না, চলো। হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে দেখলাম যে আরে, তার মানে আমার শত্রু তো টিভি, তার মানে আমার কেউ দেখবে না।
ওই একটা লোক দেখছিল, তখন ভদ্রলোককে বললাম যে আপনি যদি টিকিটের টাকা ফেরত নেন তো নিয়ে নিন, কেন প্রোগ্রাম আর হবে না। বলে কেন? আমি বললাম না, মিনিমাম 10 জন না হলে হবে না। তো ভদ্রলোক পয়সা নিয়ে চলে গেলেন। আমি বললাম লাইট নেবাও আর সব কালকে সব ভেঙে দাও, ভেঙে বাড়ি চলে এসেছো। আমরা সেদিন বন্ধ করে দিলাম। তখন আমি দেখলাম যে আমার শো টেলিভিশনে হয়, টেলিভিশনের বাইরে এখন ওইভাবে প্রোগ্রাম কেউ দেখবে না, তো বড় শো কেন হচ্ছে না, সেই নিয়ে সার্ভে করতে শুরু করলাম। দেখলাম তখন টেলিভিশনের জন্যই এই বাইরের প্রোগ্রাম নষ্ট হয়ে যাচ্ছে। তখন রমরমিয়ে দূরদর্শনে চলছে হামলোক, তারপরে হচ্ছে রামায়ণ, তারপরে হচ্ছে মহাভারত। কেউ আর ওইগুলো, ওই সময় রাস্তা ফাঁকা, তখন দূরদর্শনে এরকম কেজ ছিল। এবারে কারো ধারণা নেই যে টেলিভিশন ছেড়ে আমি রাস্তায় দাঁড়িয়ে ওরকম একটা টেন্টে গিয়ে শো করব। তখন আমারও ট্যাটাসনে বেড়ে গেছে, বুঝতে পারলাম। তাই আমি বুঝে গেছি যে কেন শো হচ্ছে না। তখন শুধু আমার নয়, তখন সার্কাস, যাত্রা, থিয়েটার, ম্যাজিক সবাই মার খেয়েছে, সব বসেছিল কেউ। তারপরে আবার আস্তে 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 এখন আবার সেই ট্রেনটা আবার গেছে, এখন হচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভেন্ট্রিলোকুইজম আগেই বলেছি যে অন্তর্বচন, শব্দক্ষেপণ, শব্দ অনুকরণ, এই তিনটে জিনিস যে মানে পারফেক্ট ভাবে শিখতে পেরেছে তাদের কাছে এটা মানুষকে মিসগাইড করা যায়। অনেক বাচ্চাকে দেখেছি তারা নিজেরা বাড়িতে পুতুল নিয়ে পুতুলকে চেষ্টা করছে পুতুলকে কথা বলাতে, কোনদিন বলছে না। তারপরে তারা যখন বড় হয়েছে, যখন বুঝতে পেরেছে, আমার এই কথা শুনেছে, তারা নিজেরাও কিন্তু প্র্যাকটিস করেছে, কিন্তু এর আসল রহস্যতে ঢুকতে পারেনি, আসল রহস্যতে ঢুকতে পারেনি। তার জন্য তারা অনুষ্ঠান করে লোকে বলে ওই তো কথা বলছে, কিন্তু যারা আমার কাছ থেকে তৈরি হয়ে বেরিয়ে গেছে তারা এখনো পর্যন্ত স্টিল নাও লোকে কেউ বুঝতে পারে না, মানুষকে ওরা মিসগাইড করতে পারে। স্যারের সান্নিধ্য পাওয়াটা সত্যি কথা বলতে আমার ভেন্ট্রিলোকুইস্ট হয়ে ওঠার অনেক পরেই, কিন্তু ওনাকে চিনি আমি সেই ছোটবেলায় আপনাদের দূরদর্শন, এবং আমার ছোটবেলার রূপকথা উনি। একটা পাপেট কথা বলছে, একটা পুতুল কি করে কথা বলে, আমার পুতুল কথা বলে না কেন, অনেক পরে জেনেছি এটাকে ভেন্ট্রিলোকুইজম বলে, থিয়েটার করতে করতে জানা। এবং ওনার সান্নিধ্য পাওয়া 2006 সাল, সেটা ছিল বাণীপুর উৎসব। তখন আমিও ভেন্ট্রিলোকুইজম করি, শো করতে গেছি, এবং উনিও একই জায়গায় শ্রদ্ধেয় প্রবীর কুমার দাস হিসেবে ভেন্ট্রিলোকুইস্ট মাইকেলকে নিয়ে এসছেন। প্রথম যেটা বললেন, আমি তোমার শো কান খুলে শুনেছি, একজন ভেন্ট্রিলোকুইস্ট পারফর্ম করবে আমার আগে, আমার তো একটু কানটা খাড়া হবেই। আমি খুব ভালো লাগছে আমার যে তুমি নিজের স্ক্রিপ্টে তুমি পারফর্ম করো, তুমি অন্য কারোর কাছ থেকে, এটা আমার খুব ভালো লেগেছে। ওইটা আমারও পাওয়া সেরা উপহার ওনার থেকে। এবং তারপরে যখন আমাকে ভেন্ট্রিলোকুইস্ট হিসেবে লোকজন চিনেছেন, ওনার কাছ থেকে পাওয়া আরও একটি আমার বিশেষ প্রশংসা, যেটা আমাকে খুব অনুপ্রাণিত করে, এবং আমি চেষ্টা করি আরও ভেন্ট্রিলোকুইস্ট হিসেবে আরও নিজেকে উন্নত করার। সেটা হচ্ছে উনি বলেছিলেন তোমার লিপ মুভমেন্ট, তোমার জিরো লিপ মুভমেন্ট, এই প্র্যাকটিসটা রেগুলার করবে যাতে এদিকের ফ্লেক্সিবিলিটি গুলো থাকে, রেগুলার চর্চায় থাকবে। আমি বলছি হ্যাঁ, চর্চা তো করি। আমার এখনো পর্যন্ত, আমি যে থিয়েটারই করি না কেন, প্রবীর স্যার যদি না দেখেন আমি তৃপ্ত হই না। আমি এখনো আমার ভূত সত্যজিৎ রায়ের, আপনারা জানেন ভূত সত্যজিৎ রায় যখন ডিজে টেলিফিল্ম হিসাবে করেছিলেন, তখন প্রবীর স্যার অ্যাসিস্ট করেছিলেন পাপেট ভেন্ট্রিলোকুইজমের ব্যাপারে। সেই ভূত এখন থিয়েটার হচ্ছে, উনি দুবার দেখতে গেছেন, ওনার প্রভূত প্রশংসা। এখন আমি রীতিমতো ওনার কাছে এখনো আমি শিখছি, ওনার বাড়িতে যাচ্ছি পাপেট শিখতে, পুতুল কি করে তৈরি হয়
এবং এই তৈরি করাটার মানে এই তৈরি করার প্রসেসের মধ্যে দিয়ে যেতে যেতে আরো মনে হচ্ছে পুতুলের হৃদয়টাকে হৃদয় হয় না কিন্তু হয়তো হৃদয় হয়তো প্রাণটাকে ছুঁতে পারছে। ওনার কাছে যত যাই আমার মনে হয় আমার পুতুলটা শুধু কথা বলাচ্ছি না, পুতুলটা যেন নিজে থেকেই কথা বলছে, প্রাণ পাচ্ছে। এই যে মাইকেল, এনাকে তুমি চেনো? হ্যাঁ, এটা আমার দাদু। না, তোমার দাদু? হ্যাঁ, তা এই যে বলছে যে তুমি তোমাকে নাকি মিষ্টি দিয়েছে আর তুমি বলেছো আমার গিন্নির কাছে দিয়ে আসতে, এই গান করিনি তো। বলনি? না, এই তুই তো বললি। না, এই তো বলছে তুমি বলেছো। না করিনি তো। তবে তো মিষ্টিটা গেল কোথায়? তা সেটা দিলাম তো ওকে। ওকে দিয়েছো? তোমাকে দিয়েছিল? কখন দিয়েছিল? ওই যে বলছে। এই দিলাম না যখন এলাম। এই রে, কে সত্যি কথা বলতে বলছো তো বুঝতে পারছি না। না, আমাকে একটা দিয়েছিল বাক্স। সেটাকে খেয়ে খেলেছি তো। হ্যাঁ, খেয়ে বলেছো? হ্যাঁ, এই তুই খেলি কেন? তোকে তো বললাম দিয়ে আসতে। এই রে, এরা ঝগড়াঝাটি শুধু করে দিয়েছে। টাক টাক টাক, ঝগড়াঝাটি করতে হবে না ভাই, বুঝে গেছি। মাইকেল, কেউ যদি কোনো জিনিস দেয় না বলে খেতে নেই। দিলে খাবে না? না, না দিলে খাবে না, জিজ্ঞেস করতে হয় যে খাবো না দেবো, বুঝেছো? ও ঠিক আছে, কিন্তু আগে তো সবাই জিনিস দিত। তখন তুমি খেতাম। হ্যাঁ, তখন খেতে। এখন সেটা হয় না। এখন সেটা হয় না। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝেছি, ঠিক আছে, আর ঝগড়া করো না। তা খগেন বাবু, যাই হোক, ওর হয়ে আমি আপনাকে কাছে ক্ষমা চেয়ে নিলাম। কেন? না, ও আমার ছেলের মতন তো। আমি কি আমি তোমার গাগার মতন নাকি? না না, বাবার মতন কেন হবেন, আপনি হচ্ছেন আমার দাদুর মতন। হ্যাঁ, তা ঠিক। তা তখন মিষ্টিটা কি হবে? মিষ্টিটা আছে, আপনাকে আমি এক্ষুনি এনে খাওয়াবো। ঠিক আছে। এই আর খাবি না কিন্তু, বুঝলি? না না, খাবে না, আর খাবে না। সাদা কালোর সেই দুনিয়া যা লেখা নেই ইতিহাসে, অতি ছুঁয়ে সময় আমার বসবে সে তোমার পাশে। আমার সময়, আমার সময়, আমার সময়।